মায়াপুর এমন এক জায়গা যেই স্থানে আপনি পা রাখলে আপনার মন শান্ত হতে বাধ্য, যে জায়গায় ধর্ম, প্রকৃতি এবং শান্তি একসাথে চলে। এখানে শুধু ইস্কন মন্দির নয়, এখানে আছে ইতিহাস, আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, আর আছে এমন একটা পরিবেশ যেখানে এসে মনের ভিতরে সত্যি একটা আলাদা শান্তি তৈরি হয়। আজকের এই ভিডিওটা আমার মায়াপুর ট্রিপের একদম গোড়া থেকে শুরু। কিভাবে আমি এসেছি, কোথায় উঠেছি, কি খেয়েছি এবং কত খরচ পড়েছে সব কিছু। এই সামনেই হলো নিত্যানন্দ কুটির, ওই যে দেখা যাচ্ছে ওই গেটটা। ওই ভেতরে যে ঘরগুলো দেখছেন ওখানে সিমেন্টের ওগুলো সব 200 টাকা করে। তো পুরুলিয়ার পরে আজকে যাচ্ছি মায়াপুর। অনেক দিন ধরেই ভাবছিলাম মায়াপুর যাব, তো চলুন আজকে মায়াপুরের পথে। আজকে 15 তারিখ, মকর সংক্রান্তির দিন, তো চলুন যাওয়া যাক। তো এখন বাজে 5:30 আর আমাদের ট্রেন আছে 5:53-তে কন্যাগড় স্টেশন থেকে। তো আমি কাটোয়া লোকালে যাব। কন্যাগড় স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে মোটামুটি প্রায় 1.5 ঘন্টা মতন লাগে নবদ্বীপ ধাম পৌঁছাতে। তো নবদ্বীপ ধাম পৌঁছানোর পরে ওখান থেকে ঘাট পেরিয়ে তারপর মায়াপুর। তো চলুন আজকের এই ট্রিপটা অনেক দিন ধরে আমি ওয়েট করছিলাম, তো অবশেষে এটা শুরু হলো। তো দেখা যাক। আপনারা যদি কলকাতা থেকে মায়াপুরে আসতে চান তাহলে দুভাবে আসা যায়, এক হাওড়া হয়ে আর এক শিয়ালদা হয়ে। হাওড়া হয়ে আসলে আপনাকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ নামতে হবে, আর শিয়ালদা হয়ে আসলে আপনাকে কৃষ্ণনগরে নামতে হবে। আমি যেহেতু কন্যাগড়ে থাকি তাই আমি হাওড়া লাইন দিয়ে গেছিলাম। তো বন্ধুরা, আমরা এই নবদ্বীপ ধামে পৌঁছালাম। এখন বাজে 8টা, এখানে সময় ছিল 7:52 মতন, তো একটু দেরি হলো। তো এখন 8টা বাজে, এখন ওপারে যেতে হবে। আমরা এখন নামলাম 3 নম্বরে, আমাদের যেতে হবে 1 নম্বরে। ওখান থেকে টোটো করে ঘাটে, আর ঘাট থেকে নৌকা করে ওপারে মায়াপুর। চলো তাড়াতাড়ি এবার যাই, একটুখানি দেরি হয়ে গেছে, দেখা যাক কখন পৌঁছাই ঘাটে। স্টেশন থেকে বেরিয়েই আপনারা নবদ্বীপ ঘাটের টোটো অটো পেয়ে যাবেন। আমরা এখন নবদ্বীপের ঘাটে এসে পৌঁছালাম। এখান থেকে নৌকা করে ওপারে যাব, ওপারেই মায়াপুর। তো চলুন এবার যাওয়া যাক। আপনারা পকেট মার হচ্ছে সাবধান থাকবেন। টাকা বেচা বন্ধুরা, আমরা এই জাস্ট এপারে এলাম, মায়াপুরে এলাম। এই হলো মায়াপুরের গেট। আর মায়াপুরের গেটের পাশে এখানে একটা শ্রী জগন্নাথ দেবের মন্দির আছে। তো
এখন আমরা এদিক দিয়ে সোজা হেঁটে যাব। এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার হচ্ছে মন্দির। মন্দিরে আগে ঢুকে একটুখানি কুপন টুপন কেটে নেবো, তারপরে ওখান থেকে আমি যেখানে থাকবো আজকে সেখানে যাব। তো তোমাদেরকে আমি বলে দেবো যে আমি আজকে কোথায় থাকছি। আর আমি একা আছি আজকে মায়াপুরে। এখানে একা থাকাটা প্রচণ্ড সমস্যা হয়, এখানে প্রচণ্ড সমস্যা হয় একা থাকলে। তো মায়াপুরের গেট দিয়ে আমরা ঢুকে গেলাম। তো এখন সোজা যাচ্ছি, সোজা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হচ্ছে মন্দির, আর ওখান থেকে আরও 1 কিলোমিটার হচ্ছে আমাদের থাকার জায়গা। তো মায়াপুরে একা থাকাটা খুব সমস্যাকর, ওই জন্য আমি এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ইউথ হোস্টেল আছে, তো সেই ইউথ হোস্টেলেই থাকছি। তো তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো কীরকমভাবে তোমরা বুক করবে আর কোথায় সেটা। তো চলো এখন মন্দিরে যাই। মন্দিরে গিয়ে আগে কুপনগুলো কেটে নিই, তারপরে ওখান থেকে হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে তারপরে আবার মন্দিরে আসবো। তো এই সোজা রাস্তাটায় চলার পথে ডান দিকে অনেক মন্দির মঠ তোমরা দেখতে পাবে। তো আমিও দেখছি এখানে মানে পর মঠ আর মন্দির। তো এখান থেকে আরও মোটামুটি এখনও 700 থেকে 800 মিটার মেন মন্দির মায়াপুরে। আর চন্দ্রোদয় মন্দির যেটা তো নতুন তৈরি হচ্ছে, যেটা এশিয়ার মধ্যে সবথেকে বড় মন্দির, সেটা একটু পরে গিয়ে দেখতে পাবো। তো চলো, আজকে একটু কুয়াশাও আছে, এখন বাজে 9টা। কি অসাধারণ সুন্দর লাগছে, আমি ক্যামেরায় আপনাদের বোঝাতে পারছি না। আপনারা যখন এখানে আসবেন তখনই বুঝতে পারবেন যে এখানে এত সুন্দর লাগছে। সূর্যের আলোটা ওপরে প্রতিফলিত হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। চন্দ্রোদয় মন্দিরের পথে যাওয়ার সময় ডান দিক বাঁ দিক অনেক ধরনের দোকান আপনারা পেয়ে যাবেন। আর ডান দিক বাদিকে ব্রেকফাস্ট করার জন্য লুচি ঘুগনি, লুচি তরকারি, মিষ্টির দোকান অনেক কিছু পেয়ে যাবেন। তার সাথে বিভিন্ন রকমের জামা কাপড়ের দোকান, পুজো দেওয়ার সামগ্রী সব কিছু এখানে পেয়ে যাবেন। তো চলুন, প্রায় চলেই এসছি। সূর্যের আলোটা মন্দিরের ওপরে যখন পড়েছে, রিফ্লেকশনটা যখন দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। এইটা দেখার জন্য এখানে আপনাদের আসতে হবে। আমি আপনাদের ক্যামেরা যতটা পারছি ততটা দেখাচ্ছি, কিন্তু তবুও এটাকে ফিল করার জন্য এখানে আসতেই হবে আপনাদেরকে। চলুন, চলেই এসছি, প্রায় ঢুকি এবার। তো আমরা এখন মেন মন্দিরের সামনে এলাম, এই গেট দিয়ে এখন ঢুকবো। একবার দেখে নিই ভেতরে কুপন দেওয়া কটা থেকে স্টার্ট হয়েছে, মানে দুপুরবেলার প্রসাদের কুপন আর রাত্রিবেলার প্রসাদের কুপন। তো তারপরে কুপনটা আগে কেটে নিই, তারপরে হোটেলে যাব। চলো ভেতরে ঢোকা যাক এখন। स्वामी सखा हमारे पितमात स्वामी सखा हमारे हे नाथ ना। তো এই গেট দিয়ে ঢুকলাম আমি। তো ঢুকেই সবার প্রথমে ডান দিকে 4টে কাউন্টার পেয়ে যাবেন আপনারা। এখান থেকেই আপনারা মহাপ্রসাদের কুপন কাটতে পারবেন। আর ঠিক তার বাঁ দিকে মানে উল্টো দিকে এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে, মানে এটা 24 ঘন্টা সারাক্ষণ কীর্তন হতেই থাকে, কোনো বন্ধ হয় না। তো চলো আমি একটু জিজ্ঞেস করিনি এখানে কুপন কটা থেকে দেওয়া হবে। নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। তো আমি কাউন্টারে অনেকক্ষণ ওয়েট করছিলাম, তো আসছিলেন না কেউ, ওই জন্য একজন বললেন যদি তাড়াহুড়ো থাকে তো গদা ভবনের যে রিসেপশন আছে সেখানে গিয়ে কুপনটা কেটে নিতে পারবেন।
আমি গদা ভবনের রিসেপশন থেকে কুপনটা কেটে নিলাম। এটা হলো দুপুরের কুপন, এটার দাম নিল 80 টাকা। আর এখানে দুপুরের যে টাইমিংটা, প্রসাদের যে টাইমিংটা, সেটা হচ্ছে 12:30 থেকে 1টা, তারপরে 1টা থেকে 2টো, আর 2টো থেকে 2:30। তো এর মধ্যে যে কোনো একটা ব্যাচে আসলে আপনারা প্রসাদ পেয়ে যাবেন। তো আমি জিজ্ঞেস করে নিলাম যে দুপুরের যে কুপনটা তার সাথে রাতের কুপনটা কাটা যাবে কি না। তো যিনি ছিলেন তিনি বললেন যে না, রাতের কুপনটা কাটা যাবে না, এখন রাতের কুপনটা দুপুর 3টের পর থেকে শুরু হবে। তো চলুন, এখন মোটামুটি কুপন তো কাটা হয়ে গেছে, তো রাতের কুপনটা আমি দুপুরবেলা যখন আসবো তখনই কেটে নেবো, তখন অসুবিধা নেই। আর এখন তাহলে একটু হোটেলের দিকে যাই। হোটেলটা এখান থেকে বেশ কিছুটা, কারণ এখানে তো সিঙ্গেলদের থাকা নিয়ে একটু সমস্যা হয়, সেটা আপনাদেরকে বললাম। তো সেই জন্য আমি কোনো রিস্ক না নিয়ে ইউথ হোস্টেল যেটা আছে, ইউথ হোস্টেলে আমার নিজের একটা পার্সোনাল রুম নিয়েছি। তো চলুন এবার যাওয়া যাক। এখানে চন্দ্রোদয় মন্দিরটা এত সুন্দর লাগছে, বারবার চোখ পড়ে যাচ্ছে আমার। মানে গদা ভবনটা হচ্ছে চন্দ্রোদয় মন্দিরটার ঠিক পেছন দিকে। তো এখানে এখন কাজ চলছে মন্দিরে, যা দেখলাম বেশিরভাগ জায়গাতেই এখন রিপেয়ারের কাজ চলছে, বা কোনো জায়গায় রং হচ্ছে। তো চলুন, কুপন তো কাটা হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে হোটেল দিকে যাই, তারপর ফ্রেশ হয়ে আবার আসবো। তো এখন ইউথ হোস্টেলের দিকে যাচ্ছি, দেখি কোনো টোটো পাই কিনা, আর নাহলে হেঁটে হেঁটে চলে যেতে হবে। এখান থেকে বেশিক্ষণ না, 1 কিলোমিটার দেখাচ্ছে ইউথ হোস্টেল। তো চলুন তাড়াতাড়ি যাই, গিয়ে চেকিংটা করি, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে বেরোবো। আর বেরিয়েই ভাবছি ব্রেকফাস্টটা করব। চারিদিকে অনেক দোকান আছে, মানে লুচি তরকারি, লুচি ঘুগনি, পেটাই পরোটা, সব কিছু পাওয়া যাচ্ছে এখানে, কোনো অসুবিধা হবে না। তো চলুন আগে চেকিংটা করে নিই, তারপর যখন বেরোবো তখন ব্রেকফাস্টটা করে একবারে মন্দিরে ঢুকবো। এটাই হলো পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল, যেখানে আমি একদিনের জন্য একটি রুম নিয়ে নিয়েছিলাম। তো আমি এই জাস্ট ইউথ হোস্টেলের সামনে নামলাম, টোটো দাদা যিনি ছিলেন তিনি নামিয়ে দিয়ে গেছেন। আর তার সাথে একটু কথা বলছিলাম যে এখানে সাইট সিন কীরকম কী আছে, যদি সেরকম মনে হয় তাহলে সাইট সিনও ঘুরে নেওয়া যাবে। আর আমি রেটের সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম, তো রেটের কথা বললেন এখানে এমনি নর্মালি 450 টাকা করে নেন আমাকে বললেন। আমার কাছ আমি যেহেতু একা আছি, তো আমাকে 350 টাকা বলেছেন। এবারে যদি মনে হয় তাহলে আমি যাব, একটু সাইট সিন করবো, আর তখন যদি দরদাম কিছু মানে করা যায় তাহলে করব, আর বাকিটা আপনাদেরকে জানাবো। আর চলুন আগে চেকিংটা করে নিই, চেকিংটা করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে আগে মন্দিরে যাই, তারপরে দেখা যাক যে সাইট সিনের জন্য সময় থাকে কি না, বা কখন করা যায়। ঠিক আছে, চলো রিসেপশনে যাই। বোলপুর ইউথ হোস্টেল পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বেশ ভালো, এবং এখানে খাবার জলের জন্য আলাদা করে অ্যাকোয়াগার্ড আছে, যেখান থেকে আপনারা খাবার জল নির্দ্বিধায় খেতে পারবেন। তো আমার চেক ইন হয়ে গেছে, তো 213 নম্বর রুম আমাকে দিয়েছে, এখন রুমটা রেডি হচ্ছে। তো এখানে যা দেখছি আমি, এমনি ফাঁকাই আছে পুরো, সেরকম কেউ আসেনি। একদিকে খুব ভালো হলো, কারণ মায়াপুরের ওখানে আমি শুনেছিলাম অনেক একা থাকা নিয়ে অনেক প্রবলেম থাকে, হোটেল দিতে চায় না চট করে। গদা ভবন, ঈশ্বরদয় ভবন, আরও বাকি যে ভবনগুলো আছে সেই ভবনও তো দিতেই চায় না একদম। তারপর আমি ভেবেছিলাম ওখানে গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির যেগুলো আছে 100 টাকা 200 টাকা পার ডে, যেগুলো যে কটেজগুলো, ওইগুলো থাকবো, কিন্তু ওখানেও বলেছে যে ওখানে একা অ্যালাউ করে না। তো সেই জন্য আমি ভাবলাম যে বেশি রিস্ক নিয়ে লাভ নেই, ইউথ হোস্টেল আছে মায়াপুরে, এখানেই চলে আসি। কিন্তু আমি যখন আসছিলাম তখন অনেকে আমাকে একা দেখে বলছিল যে হোটেল লাগবে দাদা, তো এই সমস্ত বলছিল। তো আমি মনে হয় এখানে এলে হোটেল পেয়ে যাবেন, কিন্তু রেটটা কীরকম পাবেন সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, বেশিও হতে পারে অনেক। তো সেই জন্য আমি বেশি রিস্ক না নিয়ে এটাই একদম ফিক্সড প্রাইস। এই রুমের যে প্রাইসটা সেটা আমি একদম এই ভিডিওর লাস্টে আপনাদেরকে জানিয়ে দেবো, সব ডিটেলস দিয়ে দেবো, কীভাবে বুক করবেন, কীভাবে আসবেন, সব বলে দেবো। তো চলুন এখন রুমটা রেডি হয়ে যাক, তারপরে ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে তারপর বেরোবো। এই হলো আমার রুম, ঢুকেই বাঁদিকে একটা বেড, এখানে দুজন শোয়ার মতন। আমি তো একাই আছি, আমার কোনো প্রবলেম নেই। এখানে গুড নাইট আছে, চার্জারের পয়েন্টও আছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে। এই ওয়ার্ড্রপটা মোটামুটি বেশ বড়ই দেখলাম, এখানে অনেকটা জিনিসপত্র ধরে যাবে। এই মিরর, এদিকেও একটা মিরর আছে,
একটা ড্রেসিং টেবিল টাইপের। আর এইখানে বেশ ভালো একটা ব্যালকনি দিয়েছে, এই ব্যালকনি থেকে ভালো একটা ভিউ আছে, সামনে পুরো ফাঁকা। এইটা বেশ ভালো লাগলো আমার, এখানে বেশ ভালো সময় কেটে যাবে। আর তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই। বাথরুমটা বেশ ভালো, ছোটোখাটোর মধ্যে কিন্তু ভালো। এই হলো বাথরুম, কমোড সিস্টেম। আর এখানে একটা মিরর আছে। এই কিন্তু একটাই জিনিস দেখলাম, গিজারের পয়েন্ট আছে কিন্তু গিজার নেই। ঠিক আছে, কি আর করা যাবে। তো চলো এবার তাড়াতাড়ি একটু ফ্রেশটা হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপর বেরোবো, বেরিয়ে কিছু খাবো, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পরে মন্দিরে যাব। অনেক জায়গা ঘোরা বাকি আছে, মন্দিরের ওখানটা অনেক বড়, অনেকটা সময় লেগে যাবে। তারপরে দেখা যাক, যদি সাইট সিনের সময় থাকে আমি টোটো দাদার নাম্বার নিয়ে নিয়েছি, ফোন করে দেবো আর আপনাদেরকেও শেয়ার করে দেবো। চলুন এবার তাড়াতাড়ি ফ্রেশটা হয়ে নিই। তো এখন বাজে 10:16, আমি রেডি হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি ভালো করে। এখন যাব মন্দিরে, মানে মন্দিরে যাওয়ার আগে একটুখানি ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টটা হয়ে গেলে তারপর মন্দিরে যাব, মন্দিরের আশেপাশেটা ভালো করে ঘুরবো, যা যা আছে তোমাদেরকেও দেখাবো। তো চলো বেশি দেরি না করে এবার বেরোনো যাক। তো আমাদের ইউথ হোস্টেল থেকে মন্দির বেশিক্ষণের নয়, 1 কিলোমিটার। তো আমি ভাবছি এখান থেকে হেঁটে হেঁটেই চলে যাই। রাস্তায় যখন মন্দিরের আগে যে দোকান পড়বে, একটা ভালো দোকান থেকে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেব। আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে এখানকার রাস্তাঘাট এত পরিষ্কার। শুধু রাস্তাঘাট না, মন্দিরের ভেতরের যে চত্বর পুরোটা, ওইখানটাও প্রচণ্ড পরিষ্কার, বাইরের রাস্তাও এত পরিষ্কার। এমনকি ইউথ হোস্টেলে যখন আমি থাকলাম, ভেতরটাও পুরো পরিষ্কার একদম, মানে নিট অ্যান্ড ক্লিন তাকে বলে। তো এই জিনিসটা খুব ভালো লাগছে আমার, কোনো নোংরা ফোংরা ব্যাপার নেই, পরিষ্কার সবসময় চলছে আর কি। তো চলুন, এই সামনেই মন্দির, আস্তে আস্তে যাই। তো এই মন্দিরের ঠিক উল্টো দিকে একটা দোকান ছিল, ওই দোকান থেকে খেলাম। ওই দোকানটার নাম হচ্ছে শ্রী গৌরাঙ্গ হোটেল, তো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো ওখানে 5 পিস লুচি 30 টাকা নিয়েছে, সুন্দর খেতে, টেস্টটাও খুব ভালো। তো এই গেটের ভেতরে ঢুকলাম, আর এখানে এখন যথারীতি লাইন পড়ে গেছে কুপন কাটার জন্য। আমি ইচ্ছা করি সকালবেলা আসার সময় কুপনটা কেটেছিলাম, যাতে লাইনে না দাঁড়াতে হয় বা বেশি দেরি না হয়। তো চলুন এবার একটু আশেপাশেটা ভালো করে দেখে আসি। পেছনে তো চন্দ্রোদয় মন্দির, আর এইটা হচ্ছে পুরনো মন্দির, এটা হচ্ছে পুরনো মন্দির। আবার অনেক দিন পরে, প্রায় বলতে গেলে 15-20 বছর পরে এসেছি, একদম ছোটোবেলায় এসেছিলাম। তো দেখা যাক, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেতরের জায়গাটা ঘুরে নেওয়ার পরে ভাবছি এই নতুন মন্দিরের একবার ঢুকবো, কারণ আমি দেখছিলাম নতুন মন্দিরে ঢোকার জন্য কুপন কাটতে হচ্ছে। এই নতুন মন্দিরের ভেতরটা একটুখানি ভালো করে চারিপাশটা ঘোরার জন্য। তো দেখি, প্রথমে এই বাইরে পুরো জায়গাটা কভার করে নিয়ে তারপর লাস্টে একবার মন্দিরের ভেতর ঢুকবো। তো চলুন এখন সবার আগে একটু গোশালা থেকে ঘুরে আসি। এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই গোশালা পড়বে, তারপরে নিত্যানন্দ কুঠির পড়বে, গৌরাঙ্গ কুঠির পড়বে, যেগুলোতে আমি আপনাদেরকে বললাম যে 100 টাকা 200 টাকা পার ডে পার হেড থাকা যায়। আপনারা যদি চান ফ্যামিলি নিয়ে আসতে বা বন্ধুরা যদি আসেন, তাহলে ওখানে থাকলে কম খরচে আরামসে থাকতে পারবেন। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো গৌরাঙ্গ কুঠির। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন লম্বা, এগুলোই একটা 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 করে ঘর করা আছে, যেখানে আপনারা চাইলে আরামসে 2 জন কি ম্যাক্সিমাম 3 জন থাকতে পারবেন। হ্যাঁ, এখানে ব্যবস্থা অতটাও ভালো না হলেও মোটামুটিভাবে এক রাতের জন্য ভালোভাবেই থাকা যায়। তো ভেতরে ভিডিও করা বারণ, ওই জন্য আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। আর একটা সেকশন আছে
সেটা হচ্ছে 200 টাকা করে। তো সেখানে আপনারা সিমেন্টের পাকা ঘর পেয়ে যাবেন। এটা যেরকম বাঁশের ঘর, ওটা হচ্ছে একদম সিমেন্টের পাকা ঘর। তো এইটা হলো অন্নদান কমপ্লেক্স। এইখানেই আপনাদের কুপন দেওয়া হবে বিনামূল্যে, 4 বেলা কুপন দেওয়া হবে এখানে। আপনারা বিনামূল্যে এখানে ওই ভেতরে গিয়ে প্রসাদ সংগ্রহ করতে পারেন, মানে ভেতরে বসে আপনারা প্রসাদ খেতে পারেন। তো এটা মোটামুটি সকাল 5টা-6টা থেকে লাইন পড়ে যায় কালেক্ট করার জন্য। তো আপনারা যদি চান তাহলে আমি বলবো যতটা পারবেন ততটা সকালবেলা এসে এইখান থেকে কুপন কালেক্ট করে নেবেন। তো আমার তো এখানে আসতে মোটামুটি 8:30 বেজে গেছিলো, তাই আমি এখান থেকে আর কুপন সংগ্রহ করতে পারিনি, ততক্ষণে শেষ হয়ে গিয়েছিলো। তো আপনারা যদি চান তাহলে এখানে থেকে, বা গৌরাঙ্গ কুঠিতে যদি থাকেন তাহলে তো খুব ভালো হয়, গৌরাঙ্গ কুঠিতে থেকে আপনারা এখান থেকে কুপন কালেক্ট করতে পারেন। আর তো সেটা আপনাদের সকাল সকাল একদম লাইন দিয়ে দাঁড়াতে হবে 5টা থেকে 6টার মধ্যে, তখন লাইনটা অনেক বড় হয়ে যায়। তো ঠিক আছে, চলুন আজকের ভোগের যে দুপুরবেলার যে ভোগটা সেটা গদা ভবনই করবো, আর রাত্রেবেলা দেখি গদা ভবন থেকে করা যায় বা অন্য কোথাও থেকেও করা যায়, তো সেটা আপনাদের জানিয়ে দেবো। তো চলুন এবারে গোশালাটা দেখে আসি। গোশালাটা দেখা মানে আমার খুব ইচ্ছা ছিল আর কি। আর একটা কথা, এখানে যেরকম সিঙ্গেলদের জন্য একটু প্রবলেম হয় রুম পেতে, সেরকমই আনম্যারিড কাপেলদের জন্য কিন্তু এখানে রুম পাওয়াই যায় না, মানে ভেতরে বলতে গেলে। বাইরে আপনারা হোটেলে হয়তো পেতে পারেন, যেরকম আমাকে ডাকছিল সেরকম হয়তো বাইরে আপনারা পেতে পারেন, কিন্তু মন্দিরের ভেতরে চত্বরে যে ভবনগুলো আছে বা যে কুঠিরগুলো আছে, সেই কুঠির বা ভবনে আপনারা রুম পাবেন না যারা আনম্যারিড কাপেল আছেন বা সিঙ্গেল আছেন, খুব প্রবলেম হয়। তো চলুন এবার গোশালার দিকে যাচ্ছি আমরা এখন। গোশালাটা বেশ অনেকটা মন্দিরের ওখান থেকে, দেখি কতটা যেতে হয়। এইটা হলো গোশালার সামনের একটা শপ। এখানে আপনারা চাইলে ঘি বা দুধের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন। এখানে লস্যিও পাওয়া যায়, তো আমি আপনাদের আরও দেখাবো। আগে চলুন গোশালাটা ভালো করে ঘুরে আসি। এই দেখুন গরুটার একবার শিংটা দেখুন একবার, যেরকম সাইজ গরুটার সেরকম তার শিংয়ের সাইজ, দারুণ লাগছে। খুব সুন্দর লাগছে দেখতে, শিংটা তো সুন্দর লাগছে, আর সেরকম সাইজ গরুটার। এখানে পরপর মানে সারি বেঁধে গরুরা দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকটা গরুর যা সাইজ, মানে আমাদের ওখানকার গরুর মনে হয় প্রায় 4 ডবল গরু। তো এই যে এখানে যেমন এখানে একটা, এখানে একটা, ওখানে তো ছিলই দেখলেন। আর তাদের শিংগুলো দেখলে আমার মোটামুটি ভালোও লাগছে আর ভয়ও লাগছে। এই যে এখানে আপনারা দেখে নিতে পারেন কীরকম প্রোডাক্টের কীরকম প্রাইস। ঘিয়ের 250 ml এর প্রাইস হচ্ছে 180 টাকা, আর সেরকম লস্যি হচ্ছে 35 টাকা, ক্ষীর 50 টাকা 100 গ্রাম। এই তো এইগুলো বলা হচ্ছে এই গোশালা থেকেই তৈরি, মানে এই গরুর যে দুধ সেই থেকেই বানানো। মায়াপুরে এসে যদি আপনারা কোথাও মানে থাকতে না পারেন, মানে ধরুন সকালবেলা এসে সন্ধ্যেবেলা চলে যাবেন, তো সেই ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আপনারা কোথাও রেস্ট নেবেন, তো সেই ক্ষেত্রে এই জায়গাটা তাদের জন্যই করা আছে। এই জায়গায় আপনারা বসে বা শুয়ে রেস্ট নিতে পারেন। ওপরে গরমকালের জন্য ওপরে ফ্যানও লাগানো আছে, আর ঠিক এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, প্লাস হাত ধোয়ার জলের ব্যবস্থা আছে। তো এখানে এসে কোনো অসুবিধা হবে না। যারা হোটেল নেবেন না বা কোনো কুঠির নেবেন না, তাদের জন্য এই জায়গাটা ভালো জায়গা, এখানে আপনারা রেস্ট নিতে পারবেন। তো নতুন মন্দিরে ঢোকার জন্য এখানে একটা কাউন্টার আছে। এই কাউন্টারে এখানে গিয়ে আপনাদের কুপন কাটতে হবে। 50 টাকা কুপন আছে দেখলাম, 50 টাকা 100 টাকা সব দেখাচ্ছে, আরও বেশি আছে। তো আমি ভাবছি প্রথমে ভোগটা খেয়ে নিয়ে দুপুরবেলা আমি একবার হোটেলে যাব, দিয়ে ফোনটা একবার চার্জ দেবো। তো তারপরে যখন দুপুরবেলা আসবো, তখন বিকেলের যে স্লটটা এখানে, সেই স্লটটায় ভেতরের মন্দিরটা দেখে আসবো। এখন যতদূর দেখলাম 11:30 অবধি ঢোকাবে, আর এই স্লটটা এখানে লাইন দেওয়া আছে। এরপরে যতদূর দেখলাম 3:30 থেকে 4টের সময় আর একটা স্লট শুরু হবে, মন্দিরটার ভেতরটা ঘুরে আসবো।
তো চলুন, এই সামনে এই জায়গাটা লাইন পড়েছে, দেখাচ্ছি। এই যে এটা ঢোকার জায়গা, আর এখানে লাইন পড়েছে, লাইনটা বেশ অনেকটাই চলে গেছে। তো আমি এখন যখন বেরোচ্ছিলাম তখন গদা ভবনের যে কাউন্টারটা ছিল ওখান থেকে রাতের যে প্রসাদ দেওয়ার কুপনটা আছে ওটা নিয়ে নিয়েছি। তো আমার কাছ থেকে 50 টাকা নিল। তো আমি টাইমিংটাও দেখে নিলাম ওখানে, আর কুপনের মধ্যেও টাইমিং লেখা থাকবে। দুপুরবেলার প্রসাদ দেওয়া শুরু হবে 12:30 থেকে আর চলবে 2:30 অবধি। আর রাত্রিবেলাটা দেখলাম 8টা থেকে শুরু হবে। তো দেখা যাক, 8টার সময় হয়তো যাবো না, 9টা নাগাদ চলে যাবো। তো চলুন এবারে হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে গিয়ে একটুখানি রেস্ট নেব, তারপরে ফোনটাকে একটু চার্জে দেবো, ফোনটার চার্জ শেষ হয়ে গেছে। তো একটুখানি রেস্ট নেওয়ার পরে তারপরে আবার আসবো প্রসাদ খেতে দুপুরবেলার। তো এখন বাজে 11:30, এখনও মোটামুটি 1 ঘন্টা সময় আছে। আমি ভাবছি 1টা থেকে যে স্লটটা যাবে সেটায় আমি গিয়ে প্রসাদটা খাবো। গুড আফটারনুন বন্ধুরা, অনেকক্ষণ রেস্ট নিলাম। এখন বাজে হচ্ছে 1:30, প্রসাদ খাওয়ার সময় হয়ে গেছে। তো চলুন এখন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে প্রসাদটা খেয়ে বাকি জায়গাগুলো একটু ঘুরে দেখব। আর শরীরটা একটু খারাপ লাগছিলো, জ্বর লাগছিল, একটু রেস্ট নিলাম ওই জন্য বেশিক্ষণ। তো এখন একটু ভালো লাগছে আগের থেকে। তো চলুন এখন যাই, গিয়ে প্রসাদটা খেয়ে নিই। প্রসাদটা খেয়ে বাকি জায়গাগুলো ভালো করে ঘুরে দেখব আর আপনাদের দেখাবো। তো আজকে 15ই জানুয়ারি বুধবার, আর আজকে বেশ সকালবেলা ভালোই ঠান্ডা লাগছিল। এখন রোদ্দুরটা উঠে গেছে তাই একটু কম ঠান্ডা লাগছে, কিন্তু তাও ঠান্ডাটা আছে, মানে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলুন এবার আমরা ঢুকে গেছি। এখন যাচ্ছি হচ্ছে গদা ভবনের দিকে। গদা ভবনে গিয়ে কুপন দিয়ে তারপর প্রসাদ খাবো। এই হলো খাবার জায়গা, লম্বা জায়গা, অনেকজন বসে খেতে পারবেন। তো বন্ধুরা, ভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই জাস্ট বেরোলাম, অসাধারণ খেতে। ভোগের স্বাদ তো আর কিছু বলার নেই, সবসময় ভালো হয়। তো তৃপ্তি করে খেলাম, ভালো লাগলো খুব। এখন চলো বাইরেটা বেরোই, দেখি নতুন মন্দিরে এখন কেউ যাচ্ছে কি না। যদি যায় তাহলে নতুন মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা আছে। তো চলো যাওয়া যাক। তো আমি একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। নতুন মন্দিরে এখনও এন্ট্রি শুরু হয়নি। তো আমি ভাবছিলাম যে আমার একটু ক্যাশ তোলার ব্যাপার ছিল এটিএম থেকে। তো গদা ভবনের ওখানে 2টো এটিএম ছিল, কিন্তু ওখানে একটা এটিএম বন্ধ ছিল আর একটা এটিএম থেকে টাকা উঠলো না। তো একটুখানি বাইরের দিকে যাচ্ছি, বাইরে একটা SBI এর এটিএম আছে, ওখান থেকে টাকা তুলে তারপরে আবার আমি ভেতরে ঢুকবো, তারপরে নতুন মন্দিরে যাওয়ার চেষ্টা করব। তো এখন নতুন মন্দিরে ঢোকার সময় এখন নয়, ওখানে দেখলাম 4:30 থেকে শুরু। তো দেখা যাক ওখানে ঢোকা যায় কি না। তো এখন তো বাজে 3টে। তো এখন কি করব তাই ভাবলাম এই জায়গাটা, যেটা আপনাদেরকে সকালবেলা বললাম যে এখানে আপনারা যদি এমনি আসেন তাহলে এখানে রেস্ট নিতে পারেন। আমি ভাবলাম এখানে একটু বসি, এদিক ওদিক হাঁটাচলা করে পা ব্যথা হয়ে গেছে। তো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর আবার ওইদিকে যাব। আর সন্ধেবেলা 5:30টার মধ্যে পুরনো মন্দিরে ঢুকে যাব, কারণ 6টা থেকে সন্ধ্যা আরতি শুরু হবে। আর সন্ধ্যা আরতিটা দেখার মতো, কিন্তু ভেতরে ভিডিও করা, ফটো তোলাও হয়তো যাবে না। তো দেখা যাক। আর আমি অনেক দিন পরে এই সন্ধ্যা আরতিটা দেখব, প্রায় 15 বছর পরে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
এখন সন্ধ্যা আরতি দেখার জন্য ভেতরে ঢুকবো। তো এই সামনে জুতো রাখার জায়গা আর ওখানে মোবাইল রাখার জায়গা। তো এখানে বিনামূল্যে জুতো রাখতে পারবো আর ওখানে হচ্ছে মোবাইল রাখার জায়গা। তো তাড়াতাড়ি রেখে এবার বিল্ডিংয়ের মধ্যে ঢুকি, নাহলে দেরি হয়ে যাবে। তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বেরিয়ে। চলুন। গুড ইভিনিং বন্ধুরা, প্রায় 2.5 ঘন্টা ভেতরে ছিলাম। 4:30 ঢুকেছি, এখন বাজে হচ্ছে প্রায় 7টা। তো মানে ভেতরে ঢোকার পরে যখন আরতি শুরু হলো, আরতি শুরু হওয়ার আগেই কীর্তন হচ্ছিল। তো আরতি শুরু হওয়ার পরে অনেকক্ষণ ধরে কীর্তন হলো, আরতি হলো, তারপরে মন্দিরের প্রদক্ষিণ করলো সবাই। তো আমার আর বেরোতে ইচ্ছা করছিল না, ওই জন্য 2.5 ঘন্টা প্রায় ওখানেই ছিলাম, ওখানেই প্রদক্ষিণ করছিলাম, কীর্তন শুনছিলাম। কিন্তু একটাই আফসোস যেটা, সেটা হচ্ছে ভিডিও করতে পারলাম না, ফটো তুলতে পারলাম না। ভেতরে সব মানে বন্ধ। এই সামনে গিয়ে বাঁদিকে, ঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ, তো ভিডিও ফটো তো করতে পারলাম না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার এই এক্সপিরিয়েন্সটা নিজের মানে মনের মধ্যে থাকবে সারা জীবন। আপনারাও যখন এখানে আসবেন তখন এটা ফিল করলে তখনই বুঝতে পারবেন যে কত সুন্দর লাগে। তো চলুন এবার একটু এদিক ওদিক ঘুরে নিই, তারপরে দেখি কি করা যায়। তো আমি ওখান থেকে এখন হোটেলে চলে এলাম, একটু রেস্ট নেওয়ার দরকার। এখন অনেকক্ষণ ধরে বাইরে ছিলাম, তো একটু হোটেলে রেস্ট নিয়ে একটু পরে যাব ডিনার করতে। 8টা থেকে ডিনার করা শুরু, তো আমি একটু পরে করে যাব, তো দেখা যাক। আর পায়ে একটু ব্যথা করছে, মানে চেটোর কাছে এত হেঁটেছি, তাই জন্য একটা ভলিনি টাইপ কিনলাম, তো ওটা একটু পায়ে দিতে হবে। তো যাই হোক, চলো একটু ভেতরে গিয়ে রেস্ট নিই, তারপরে আবার মন্দিরে যাব। গুড ইভিনিং। তো বন্ধুরা, আমি এই জাস্ট আবার বেরোলাম, এখন বাজে 8:30, আর ডিনারের টাইম হচ্ছে 8টা থেকে 9টা। তো চলুন মন্দিরের দিকে যাই, বেশি দেরি করে লাভ নেই, কারণ 9টার পরে গেলে হয়তো শেষও হয়ে যেতে পারে। তো ডিনারটা করে আসি। আমি তো শুয়ে পড়েছিলাম, একদম ঘুমিয়েও পড়েছিলাম একটুখানি, খুব টায়ার্ড ছিলাম ওই জন্য। তার মধ্যে পাটাও ব্যথা করছে, আমার মনে হয় পাটায় কোথাও না কোথাও লেগে গেছে পাটা, ওই জন্য এরকম ব্যথা করছে। যাই হোক, তো চলুন, এখানটা অন্ধকার আছে, মন্দিরের দিকে যাওয়া যাক এবার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর একটুখানি ব্যাস ব্যাস। তো একদিনের এই মায়াপুরের ট্রিপটা এখানেই কমপ্লিট হলো। আর কালকে আমি সকাল সকাল এখান থেকে পলাশি যাব। পলাশিতে আসলে আমার দিদিরা এখন থাকছে, তো ওই জন্য দিদিদের সাথে দেখা করতে যাব। কোন্নগরে এখন ফিরবো না, কালকে পলাশি গিয়ে কালকের দিনটা থেকে পরশু দিন ফিরবো। তো এই মায়াপুরের ট্রিপটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো আমি এই রুমে চলে এলাম সব কিছু করে। তো আলটিমেটলি আজকের এই মায়াপুর ট্রিপটা ভালোই কাটলো, দেখতে দেখতে সময় কেটে গেল কখন বুঝতেই পারলাম না। যাই হোক, ডিনারটা করার পর আমি চলেই এসেছিলাম, আর কোথাও যাইনি সেরকম, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। তো কালকে যেরকমটা আপনাদের বললাম, কালকে এখান থেকে বেরোবো হচ্ছে পলাশি যাব কালকে কৃষ্ণনগর হয়ে। এখান থেকে বাস ধরবো, তারপর কৃষ্ণনগর থেকে বা কৃষ্ণনগরের পরের স্টেশন বাহাদুরপুর বলে একটা জায়গা আছে, ওখান থেকে ট্রেন ধরে পলাশি। তো এই মায়াপুরের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর এখানেই তাহলে মায়াপুরের এই ব্লগটা আজকে শেষ করছি, আর এটাকে বেশি লেন্দি করছি না। আর খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও আসতে চলেছে, সেটা নতুন ভিডিও। তো আশা করি সেই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের মতন এতটাই, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। গুড নাইট, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।